এই ভিডিওতে আমি আপনাদের একটা বিশেষ ধরনের দর্পণের সাথে পরিচয় করিয়ে দেব, যেটাকে বলা হয় প্যারাবোলিক মিরর। বাংলায় এটাকে বলা হয় পরাবৃত্তিক দর্পণ। এটাকে অনেক সময় প্যারাবোলিক রিফ্লেক্টরও বলা হয়। পরাবৃত্তিক দর্পণের ক্ষেত্রে যা দরকার হয়, আমি এর একটা প্রস্থচ্ছেদ আঁকবো। আপনি যদি বীজগণিতের সাথে পরিচিত হয়ে থাকেন, এই দর্পণের প্রস্থচ্ছেদটা হবে একটা প্যারাবোলা বা পরাবৃত্ত আকৃতির। আমি এখানে একটা পরাবৃত্তিক দর্পণ আঁকছি। এটার আকৃতি হবে এরকম, পরাবৃত্তের মতো, ঠিক এরকম। পরাবৃত্তিক দর্পণের ক্ষেত্রে যা দরকার, আমি এখানে ম্যাথের দিকে যাচ্ছি না, আমি একটা সাধারণ ধারণা দিচ্ছি। আমি এটার প্রধান অক্ষটা এঁকে নিই। এটা একটা রেখা যেটা এই পরাবৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। এটা হলো এর প্রধান অক্ষ। এটাকে, এই পরাবৃত্তটাকে দুই ভাগে বিভক্ত করলো। এটা কিন্তু শুধুমাত্র একটা প্রস্থচ্ছেদ। আপনি অনুমান করে নিতে পারেন যে এটাকে প্রধান অক্ষের চারদিকে ঘোরানো হচ্ছে। প্রধান অক্ষের সাপেক্ষে এটাকে ঘোরালে আপনি এরকম কিছু একটা পাবেন। আপনি যেটা পাবেন সেটা দেখতে গামলার মতো কিছু একটা হবে, কিন্তু এটার আকৃতি হবে পরাবৃত্তের মতো। এটা পুরাপুরি গোলাকৃতির হবে না। তাহলে আপনি যদি এটাকে ঘুরান, তাহলে এই প্রান্তটা হবে বৃত্তাকার, এখানকার এই অংশটা বৃত্তাকার হবে, কিন্তু নিচের এই অংশটা গোলাকৃতির নয়। এটা গোলাকৃতির নয়, বরং এটা পরাবৃত্ত। আমরা পরাবৃত্ত নিয়ে চিন্তা করছি কারণ পরাবৃত্তের দর্পণের ক্ষেত্রে এটা দরকার। এখন কয়েকটা সমান্তরাল আলোক রশ্মি এই পরাবৃত্তিক দর্পণের উপরে আপতিত হচ্ছে। আলোক রশ্মিগুলো প্রধান অক্ষের সমান্তরালে আসছে। একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে এভাবে এই দর্পণের উপর পড়ল। এই রশ্মিটা প্রতিফলিত হবে। প্রধান অক্ষের সমান্তরালে আগত আলোক রশ্মিটা দর্পণে প্রতিফলিত হয়ে এভাবে যাবে। আমি একটু পরেই আপনাদের বলছি যে আমাদের কি দরকার। তার আগে আরেকটা সমান্তরাল রশ্মি এঁকে নিই। ধরে নিচ্ছি আরেকটা আলোক রশ্মি এর সমান্তরালে এসে দর্পণের উপর এখানে আপতিত হলো। এটা পরাবৃত্তিক দর্পণের এই বিন্দুতে আপতিত হলো। এটাও প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এভাবে যাবে। এখানে আরেকটা আলোক রশ্মি আসছে যেটা দর্পণটার উপর এভাবে আপতিত হচ্ছে। এটাও প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে এভাবে যাবে। তাহলে এখানে সুন্দর ঘটনাটা কোনটা? এখানে সুন্দর ঘটনাটা হলো এইটা যে যে কোনো আপতিত রশ্মি যেটা প্রধান অক্ষের সমান্তরালভাবে আসছে, এই প্যারাবোলিক মিররের প্রধান অক্ষের সমান্তরালভাবে আসছে, প্রতিফলিত রশ্মি সবসময় একই বিন্দু দিয়ে যাচ্ছে। এটা চিন্তা করার কোনো দরকার নেই যে রশ্মিটা দর্পণের কোথায় আপতিত হলো। রশ্মিগুলো যতক্ষণ প্রধান অক্ষের সমান্তরালে আসবে, প্রতিফলিত রশ্মিগুলো এই বিন্দু দিয়েই যাবে। আর এখানকার এই বিন্দুটা হলো ফোকাস। এই বিন্দুটা হলো ফোকাস। এটা হলো এই পরাবৃত্তিক দর্পণের ফোকাস। এটা কিসের জন্য দরকার হয়? ধরে নিন আপনি সূর্য থেকে তাপ ধরে রাখতে চেষ্টা করছেন, অথবা আপনি সূর্য থেকে আসা তড়িৎ চৌম্বক বিকিরণ কেন্দ্রীভূত করতে চাচ্ছেন। আপনি অনুমান করে নিন যে আপনি কোনো মরুভূমির মাঝখানে যেতে পারছেন, মানুষ এটা করতে পারে। এরপর আপনি একটা পরাবৃত্তিক দর্পণ সূর্যের দিকে মুখ করে রাখলেন। সূর্যটা এত দূরে আছে যে সূর্য থেকে রশ্মিগুলো সমান্তরালভাবে আসে। আমি বলতে চাচ্ছি এগুলো সূর্য থেকে বিকিরিত হচ্ছে, আর সূর্যটা 9,30,00,000 মাইল দূরে আছে। আমাদের যে রশ্মিগুলো দরকার সেগুলো সমান্তরালভাবে আসছে। আর এগুলোর ক্ষেত্রে যা ঘটা দরকার তা হলো, যখন এগুলো পরাবৃত্তিক দর্পণের উপর আপতিত হচ্ছে, তখন এগুলো সব প্রতিফলিত হয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। একটা রশ্মি এভাবে এলে প্রতিফলিত হয়ে এখানে যাবে, এভাবে এলে এভাবে যাবে। তাহলে সব শক্তি একটা বিন্দুতে এরকমভাবে কেন্দ্রীভূত করা যাবে। আপনি অনুমান করতে পারেন যে একটা পানির পাইপ মনিটরের স্ক্রিনের এখানে দিয়ে যাচ্ছে, তাহলে সমস্ত আলোক শক্তি এই পানির পাইপকে গরম করতে ব্যবহৃত হবে। তাহলে এটা হলো শক্তিকে কেন্দ্রীভূত করার একটা পরিচ্ছন্ন উপায়। আপনি আরেকটা জিনিস চাইতে পারেন। আপনি হয়তো শক্তি নেওয়ার পরিবর্তে শক্তি এমনভাবে ছেড়ে দিতে চান যে সবগুলো আলোক রশ্মি সমান্তরালভাবে যায়। উদাহরণস্বরূপ আপনি গাড়ির হেডলাইটের কথা চিন্তা করুন। গাড়িটার হেডলাইটের ব্যাপারটা আপনি সহজেই অনুমান করতে পারেন। আমি আগে একটা গাড়ির ছবি আঁকি, একটু নিচে আঁকি। আমি এভাবে গাড়ি আঁকছি। আমি যতটা সম্ভব ভালোভাবে গাড়ি আঁকতে চেষ্টা করছি। ধরে নিচ্ছি এখানে এটা হলো একটা গাড়ি। একটু ধারণা পাওয়ার জন্য বলছি, এটা হলো গাড়ির চাকা। এখানে সামনের জিনিসগুলো। এখানে অবশ্য গাড়ির ছবিটা গুরুত্বপূর্ণ নয়। আমরা অনুমান করে নিচ্ছি যে আমরা গাড়ির সামনে একটা বাল্ব লাগিয়ে দিয়েছি। আপনি ধরে নিন যে গাড়ির সামনেই একটা বাল্ব লাগানো আছে। এটা হলো সেই বাল্ব। এটা আলো ছড়াবে, এটা রেডিয়ালি সব দিকে আলো ছড়িয়ে দেবে। কিন্তু এরকমটা করার কোনো মানে হয় না, কারণ আমি যেখানে বাল্বটা এঁকেছি তাতে এর আলো এই গাড়ির ড্রাইভারের চোখে ধাঁধিয়ে যাবে। এতে অনেক শক্তি নষ্ট হবে, অনেক আলো গাড়ির দিকে ফিরে আসছে। আলোক রশ্মিগুলো সব দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, যেগুলো কোনো কাজে লাগছে না।
আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনি চাইবেন যে সব আলো রাস্তার দিকে পড়ুক আর আলোটা ঠিক রাস্তার উপর থাকুক। এখন আপনি কিভাবে আলোটা ওই দিকে ফেলবেন? আপনি এক্ষেত্রে পরাবৃত্তিক দর্পণ ব্যবহার করবেন। আপনি যে গাড়ি দেখেন না কেন সবটাতেই হেডলাইট একটা পরাবৃত্তিক দর্পণের ভেতরে থাকে। এটা কি করে? ধরে নিন আমি এখানে যেরকম অবস্থা এঁকেছি অবস্থাটা এবার সেরকম না। আমি এগুলো মুছে দিচ্ছি। আমি এটা আরও বড় করে আঁকবো বিষয়টা ঠিকমতো বোঝার জন্য। ধরে নিচ্ছি এখানে একটা পরাবৃত্তিক দর্পণ আছে। এটা একটা পরাবৃত্তিক দর্পণ। এটা বরফ কাটার শাবলের মতো কিছু একটা মনে হচ্ছে। আপনাদের একটা সাধারণ ধারণা দেওয়ার জন্য আমি এটা এত বড় করে আঁকিয়েছি। তাহলে এটা হলো পরাবৃত্তিক দর্পণ। ধরে নিচ্ছি যে আমরা এবার বাল্বটাকে এই পরাবৃত্তিক দর্পণের ফোকাল পয়েন্ট বা ফোকাসে স্থাপন করছি। এবার তাহলে কি হবে? যে আলোক রশ্মিগুলো এদিকে যাচ্ছিল সেগুলো ঠিক আছে। এই আলোক রশ্মিগুলো ড্রাইভারের কাজে লাগছে, এগুলো সামনের রাস্তাকে আলোকিত করছে। যেই আলোক রশ্মিগুলো পেছনের দিকে যাচ্ছে এই পরাবৃত্তিক দর্পণের ফোকাস থেকে যেই আলোক রশ্মিগুলো বের হয়ে পেছনের দিকে যাচ্ছে সেগুলো প্রতিফলিত হবে এবং এখানকার সৌরশক্তি সংগ্রহের ঠিক উল্টো ঘটনা ঘটবে। এই রশ্মিগুলো প্রতিফলিত হয়ে সমান্তরালভাবে নির্গত হবে। তাহলে এই প্যারাবোলিক রিফ্লেক্টর বা পরাবৃত্তিক দর্পণের জন্য সব আলোক রশ্মি যেগুলো এই আলোক উৎস তৈরি করছে সেগুলোর প্রায় সবই এই দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। তাহলে সবগুলোই প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হবে। আপনি এই পরাবৃত্তিক দর্পণটাকে কোনো দিকে ঘুরিয়ে আলোকরশ্মিগুলোকে সেদিক বরাবর ফেলতে পারবেন। এই বিষয়টা অনেক কাজে লাগে। পরাবৃত্তিক দর্পণের আরেকটা বিষয় হলো এটা বাস্তব প্রতিবিম্ব গঠন করে। আগের ভিডিওতে আমরা অবাস্তব প্রতিবিম্ব নিয়ে কথা বলেছিলাম। আমাদের মনে হয় যে একটা জিনিস কোথাও আছে কারণ আলোকরশ্মি সে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, কিন্তু সেই বিন্দুটাই আসলে সেখানে নেই। এই বিন্দুটা আসলে অন্য কোনো বিন্দুর প্রতিফলন হয়, কিন্তু বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে তা হয় না। আমি এখানে আঁকছি। আমি ডায়াগ্রামটা ভালোভাবে বোঝার জন্য একটা বড় পরাবৃত্তিক দর্পণ আঁকছি। এবার এর প্রধান অক্ষটা এঁকে নিই। এটা প্রধান অক্ষ। পাশ থেকে দেখলে এটা এরকম মনে হবে। আমি এর প্রধান অক্ষটা আঁকছি। এটা ঠিক এরকম হবে। এবার একটা বস্তু নেই। এখানে আমি কয়েকটা বিন্দুকে আগে সংজ্ঞায়িত করে নেই। প্রথমেই এখানে আছে ফোকাল পয়েন্ট বা ফোকাস, এটার নাম দিলাম এফ। এরপর একটা বিন্দু আছে বক্রতার কেন্দ্র। বক্রতলটাকে আমি কল্পনা করছি একটা গোলক, কিন্তু একটা পরাবৃত্তিক দর্পণের বক্রতার কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার হবে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে। এখানকার এই দূরত্বকে আমরা বলি ফোকাস দূরত্ব। আমি পরিষ্কারভাবে করি। আমি এখানকার এই দূরত্বকে বলছি এফ। তাহলে এই দূরত্বে থাকবে বক্রতার কেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার। আমরা বলছি সি, কিন্তু এই দূরত্বটাও হবে এফ, অথবা এই দূরত্ব হবে 2f যদি এখান থেকে দূরত্ব মাপা হয়। এই বিন্দুটা হলো শীর্ষ বা পরাবৃত্তের উপরে সর্বনিম্ন বিন্দু। বিষয়টাকে আপনি যেভাবে দেখতে চান। এবার আমি পরাবৃত্তিক দর্পণটার সামনে বিভিন্ন স্থানে কিছু বস্তু রাখতে চাই। এরপর আমরা চিন্তা করব বস্তু থেকে আগত রশ্মিগুলোর কি ঘটবে। প্রথমেই একটা বস্তুকে এখানে রাখা যাক। আমি বস্তুটাকে একটা তীর দিয়ে প্রকাশ করছি। আমি বস্তুটাকে তীর হিসেবে আঁকলাম। কোনো দিক থেকে হয়তো আলোকরশ্মি এসে এর উপর পড়ছে, কিন্তু এর উপর আলোকরশ্মিগুলোর ব্যাপ্ত প্রতিফলন ঘটবে, কারণ আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা উজ্জ্বল নয়। এবার আমি এই বস্তুটার উপর একটা বিন্দু নিচ্ছি যেখান থেকে আলো রেডিয়ালি বাইরের দিকে যাচ্ছে বা বাইরের দিকে প্রতিফলিত হচ্ছে। এরপর দেখা যাক আলোকরশ্মিগুলোর কী ঘটছে। সহজ করার জন্য আমরা যখন কোনো পরাবৃত্তিক দর্পণ নিয়ে কিছু করি তখন একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আরেকটা ফোকাসের মধ্য দিয়ে পাঠানো হয়। এভাবে আপতিত রশ্মি কীভাবে প্রতিফলিত হয় সেটা আমরা জানি। এখানে প্রতিটা বিন্দু থেকে অসংখ্য আলোক রশ্মি নির্গত হচ্ছে। আমরা তার মধ্যে থেকে দুইটা আলোক রশ্মির কথা চিন্তা করছি। আমরা শুধুমাত্র এটাই বোঝার চেষ্টা করছি এই বস্তুটার প্রতিবিম্ব দেখতে কেমন হবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি নিলাম। এটা পরাবৃত্তিক দর্পণের উপর আপতিত হলো। এটা প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্য দিয়ে যাবে। আমরা ইতোমধ্যেই এটা জেনেছি। এবার ফোকাসের মধ্য দিয়ে আরেকটা আলোক রশ্মি চিন্তা করি। আরেকটা আলোক রশ্মি এভাবে যাচ্ছে। আমি আরেকটু ভালোভাবে আঁকছি। আরেকটা আলোক রশ্মি ফোকাসের মধ্য দিয়ে গিয়ে দর্পণে আপতিত হলো। এই রশ্মিটা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। তাহলে এখানে কি ঘটলো? এই একই বিন্দু হতে যে আলোক রশ্মি দুইটা নির্গত হলো, এই বস্তুটার উপরের একই বিন্দু হতে যে দুটো আলোক রশ্মি নির্গত হচ্ছে এরা রেডিয়ালি বাইরের দিকে নির্গত হচ্ছে, আর এরা দুইটা ভিন্ন বিন্দুতে পরাবৃত্তিক দর্পণের উপর প্রতিফলিত হয়ে আবার একটা বিন্দুতে মিলিত হচ্ছে। তারা সেখানে মিলিত হচ্ছে। আমরা প্রতিটা বিন্দুর জন্যই এইভাবে বের করতে পারি। আপনি যদি এই বিন্দুটা নেন তবে এক্ষেত্রে আলোক রশ্মি দুইটা দর্পণে প্রতিফলিত হয়ে ফিরে এসে ফোকাল পয়েন্টের মধ্য দিয়ে গিয়ে এই বিন্দুতে মিলিত হবে। আপনি যদি এই তীরটার উপর প্রত্যেক বিন্দুতে এভাবে আলোক রশ্মি নেন
তবে এটার প্রতিবিম্ব পাবেন এবং সেটা দেখতে এরকম হবে। আপনি এরকম প্রতিবিম্ব পাবেন। উপরের বিন্দুটা আসবে এখানে আর এই বিন্দুটা আসবে এখানে। আপনি যদি এখানে একটা স্ক্রিন রাখেন, এটা যদি একটা স্ক্রিন হয়, এটা সাদা টেবিল ক্লথ বা দেয়ালও হতে পারে, এটা এখানে থাকলে এর উপর বিম্বটা দেখা যাবে। এখানকার এই দেওয়ালটার উপর প্রতিবিম্ব ফুটে উঠবে, এখানে প্রতিবিম্ব ফুটে উঠবে। আমরা এই ফুটে ওঠা প্রতিবিম্বর কথাই বলছি। আলোকরশ্মি এক্ষেত্রে এক বিন্দুতে মিলিত হচ্ছে। আলো রেডিয়ালি আউটওয়ার্ড দিকে আসছে এই তীরের উপরের প্রতিটা বিন্দু হতে। আলোকরশ্মি পর্দার উপর কোনো বিন্দুতে মিলিত হচ্ছে। এক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটাকে আমরা বলছি বাস্তব প্রতিবিম্ব। এটা বাস্তব প্রতিবিম্ব, এটা হলো একটা বাস্তব প্রতিবিম্ব বা রিয়েল ইমেজ। আপনি অবাস্তব প্রতিবিম্বের সাথে এটা তুলনা করতে পারেন। অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে মনে হয় যে প্রতিবিম্বটা কোনো জায়গা থেকে আসছে, এক্ষেত্রে আলোকরশ্মি কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। বাস্তব প্রতিবিম্ব আসলে এমন ধরনের প্রতিবিম্ব যেটাকে পর্দায় ফেলা যায়। এখানে যদি একটা পর্দা রাখা হয় আর আলোকরশ্মি যদি এখানে আপতিত হয়, তবে এখানেও ঠিক একইভাবে আলোর ব্যাপ্ত প্রতিফলন হবে, যেমনটা হতো প্রকৃত বস্তুটার ক্ষেত্রে এই বিন্দুতে। এই কারণে পর্দাটাকে বস্তুটার মতো লাগবে। এটা একটা প্রজেক্টেবল প্রতিবিম্ব। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি বুঝতে পারলাম যে আমি নির্ধারিত সময় অতিক্রম করে ফেলেছি। পরের ভিডিওতে আমরা পরাবৃত্তিক দর্পণ নিয়ে আরও কিছু কথা বলবো।